সম্মতি থাকবে। সেজন্যই কিন্তু আন্দোলনগুলো হয়। আমরা দেখেছি আন্দোলন কিন্তু এর আগেও হয়েছে এবং সেভাবে একইভাবে আন্দোলনগুলো হচ্ছে এবং সেগুলোতে আবার ধৈর্যের সাথে মানে মমতার সাথে সেগুলোকে করতে হয়। সেটাও হচ্ছে, মাঝে মাঝে মারপিটও হচ্ছে, সেটাও দেখছি আমরা। তো এমন কি হলো যে আজকে আমাদের সবার মধ্যেই একটা অনিশ্চয়তার ভাব, উদ্বেগের ভাব। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান 5ই আগস্ট এটার একটা সবাই দেখেছি চোখের সামনে। আমরা এখানে যা আছি প্রায় সবাই আমরা 5 তারিখে রাস্তায় ছিলাম, তার আগেও ছিলাম। এখানে সামরিক বাহিনীর একটা ভূমিকা আছে। সামরিক বাহিনীর একটা ভূমিকাতে মধ্যস্থতায় স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছাড়েন এবং নিশ্চয়ই একটা সমঝোতা বা একটা আলোচনা বা একটা ধরনের মধ্যে সামরিক বাহিনী এই কাজটা করেছে এবং তার পরপরই কতিপয় রাজনৈতিক দল তারা সেখানে আসে এবং তাদের আলোচনা, তারপর রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কাছে গমন ইত্যাদি ধারাবাহিকতা হয়েছে। একটা সরকার গঠন করা হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি এবং তখন কথা ছিল যে বিভিন্ন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত গণ অভ্যুত্থানে যারা অংশীজন সবার একটা সমঝোতা, ঐক্যমতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, হয়তো সব বিষয়ে ঐক্যমত নাও হতে পারে, কিন্তু আলোচনা যা হবে সেইভাবে দেশটা চলবে। কিন্তু হ্যাঁ, এটা খুবই ভালো কথা, সামরিক বাহিনী একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক বিষয়ে তার কথা বলার পরিসর নাই, জায়গা নাই। এবং আমাদের দল বিশেষ করে আমরা জন্মলগ্ন থেকেই এর বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলাম। জিয়াউর রহমান এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে, 111-এর বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম যে তারা রাজনীতি হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান কিন্তু আপনি সরাসরি সামরিক বাহিনীর সঙ্গে গণতান্ত্রিক আলাপ আলোচনা করার প্রয়োজন নাই। একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল এই সামরিক বিষয়ে কথা বলার জন্যে, তার তো কোনো খোঁজ খবর নাই। তিনি কোথায়, বেঁচে আছেন না মারা গেছেন? লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, যিনি রাওয়া ক্লাবে আগস্ট মাসে জনগণের আন্দোলনের পক্ষে যে সমাবেশ হয়েছিল সাবেক সামরিক কর্মকর্তাদের, তিনি সেখানে সভাপতিত্ব করেছিলেন, পরিচালনা করেছিলেন সম্ভবত। তাকে সরকার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়েছেন। নতুন করে কেন দেশের বাইরে থাকা একজন লোক এনে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে? কি এজেন্ডা? এর আগের সরকারে একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এই সরকারও, তত্ত্বাবধায়ক সরকার তাই করেছিলেন, যেন লিয়াজোটা থাকে। যারা ইউনিফর্ম পরিহিত লোক তারা গণতান্ত্রিক বিষয়ের, রাজনীতি বিষয়ে কথা বলা উচিত না, ঠিকই আছে। তো তাদের যে একটা অঘোষিত প্রতিনিধি, তিনি তো ছিলেন, তার সঙ্গে কোনো আলোচনা করা হয়? তিনি কি করেন আমরা জানি না। এবং সেটার কি হলো, আমাদের নিরাপত্তার বিষয়ের সঙ্গে সম্পর্কিত যেটা সংকট, মানে সমস্যাটা আসলো, অনিশ্চয়তা আসলো, যে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে আমাদের দক্ষিণ পূর্ব সীমান্তে। সেখানে মানবিক সাহায্য, করিডোর নাম দেন, লেন দেন, রাস্তা দেন, যাই নাম দেন না কেন, আমাদের দেশ থেকে আমরা ত্রাণ পাঠাবো বর্ডারের ওপারে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তার সাথে নিরাপত্তার বিষয় জড়িত। সেখানে তো যারা নিরাপত্তার দায়িত্বে, তাদের মতামত তো অবশ্যই দরকার। আপনি প্রকাশ্যে নেন কিংবা গোপনে নেন, বা যে মেকানিজম আছে সরকারের, সেটা নেওয়া হয়নি। তারপরে বন্দরকে লিজ দিতেই হবে। ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং তিনি তার বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ এবং তিনি আন্তর্জাতিকভাবে যেগুলো মানে অনেক প্রশংসিত, আমরাও গর্ববোধ করি। কিন্তু রাজনীতিতে তো তিনি অভিজ্ঞ নন। তিনি প্রথমবার যখন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছেন, তিনি সফল হতে পারেননি। সেটা তার মনে রাখা উচিত। এবং তিনি রাজনীতি করবেন না এই শপথ করে এই দায়িত্ব নিয়েছেন। ছাত্ররা যখন তাকে অ্যাপ্রোচ করেছে যে না, আমি রাজনীতি করবো না, কিন্তু সিদ্ধান্ত আমার উপর কেউ চাপিয়ে দেবে, ঠিক আছে, এটাই উচিত। কিন্তু আপনি কারো কথা শুনবেন না। তিনি
ডক্টর ফখরুদ্দিন সাহেবের তিনি সম্বর্ধনা যখন দিয়েছিলেন নোবেল পাওয়ার পলিসি, আপনি অবশ্যই শুনবেন, মানে রাগ কথাটা রাখবেন। তো উনি সেই রকম একটা পলিসি নিয়ে মনে হয় আমার ধারণা আজকে বিশেষ করে বিদেশের সাথে সম্পর্ক, উনি ব্যক্তিগত জীবনে যে সম্মান অর্জন করেছেন তার পেছনে একটা বিশেষ দেশের অবদান আছে। সেই দেশের যারা রাজনীতিবিদ, প্রশাসনে যারা ছিলেন, ওনার জন্য তারা ভালো হতে পারে, কিন্তু একটা দেশের জন্য একটা বিদেশি শক্তি ভালো কিনা তো বিচার বিবেচনার বিষয় আছে, এবং অনেক বিচার বিবেচনা আপনার পক্ষে করা মুশকিল। আমাকে যদি এই অর্থনীতির বিষয়ে এই করতে বলে, আমি তো পারবো না। তিনি প্রকাশ্যে সভা ডেকে সকল স্তরের অফিসারদেরকে ব্যাটল ড্রেসে তিনি রাখলেন। আমি মনে করেছি এটা গোপন। ওনারা এই কথাটা মিডিয়ার কাছে প্রকাশ করতে দিলেন, তাহলে ওনাদের কথা বলার জায়গা নাই, ওনার কথা শোনা হচ্ছে না। তিনি এই কথাটা বললেন মিডিয়াতে। তিনি কি চান? নির্বাচন কবে হবে, করিডোর থাকবে কিনা, বন্দর লিজ দেওয়া হবে কিনা, মব সন্ত্রাস, এগুলো তিনি বললেন। এগুলো তো ওইভাবে প্রকাশ্যে তার বলার কথা না। হ্যাঁ, বলতে পারে গোপনে, তার সেই অধিকার আছে তার ফরমেশন কমান্ডারদের সাথে। তাহলে এখানে ব্যত্যয় হয়েছে, এবং আমাদেরকে স্বাভাবিকভাবে এটা দেখার বিষয় নাই যে অ্যাডভেঞ্চারিজম বা হঠকারিতা কারোই করা উচিত না, কোনো অংশীজন না। উপদেষ্টা মন্ডলী বলুন, রাজনৈতিক দল বলুন, যারা শিক্ষার্থী আন্দোলনের নতুন রাজনৈতিক দল করেছেন তারা বলুন, কিংবা সামরিক বাহিনী বলুন, কিন্তু আপনি মত বিনিময় করার সুযোগ রাখবেন না, জোর করে চাপাবেন একটা, সেটা তো হতে পারে। আমরা আশা করি না যে সব স্ট্যাটাস কো বা স্থিতি অবস্থা ধ্বংস হয়ে যাক, স্থিতিশীলতা বিনষ্ট হোক। এক সময় হয়তো মনে করতাম, যখন আমরা 70-এর দশকে ছিলাম, যে যদি এরকম রাষ্ট্রীয় পর্যায়ে উত্থান পতন ঘটে, বিপ্লবী শক্তির বিকাশ ঘটবে। 2025 সালে এটা উল্টোটা। এরকম উত্থান পতন যদি হয়, অস্থিতিশীলতা হয়, গৃহযুদ্ধ হয়, তাহলে দেশটা লেবানন হয়, দেশটা সিরিয়া হয়, দেশটা লিবিয়া হয়, ইরাক হয়। এবং এই কথাটা কিন্তু আমরা গত সরকার আমলে বারবার বলেছি যে আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রাস্তা খোলা রাখেন, একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালী সরকার যদি নির্বাচন করে ক্ষমতার পরিবর্তন জায়গায়, না হলে দেশটা ইরাক, লিবিয়া, সিরিয়া হবে। মিডিয়াতে আসছে কিনা জানে, কিন্তু আমাদের বক্তৃতা তৎকালীন গোয়েন্দা বিভাগের লোকেরা রেকর্ড করেছে, ভিডিও করেছে। ডেফিনেটলি সেটা জায়গা মতো তারা পৌঁছে দিয়েছে, তারা কেয়ার করেনি। আজকে তো এর চেয়ে অনেক খোলামেলা পরিবেশ। আমরা বিবৃতিতে বলেছি যে অংশীদারদের সঙ্গে আলাপ করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা হোক। সবকিছু কিন্তু মিডিয়াতে আসা উচিত না। একজন সরকার প্রধান তিনি একটা আনুষ্ঠানিক আলোচনায় একটা দেশ সম্পর্কে বিশুদ্ধার করবেন, সেই যেই দেশই হোক না কেন, এটা কূটনৈতিক ভদ্রতার বাইরে। আমি দুঃখিত এ কথা বলতে। আমি দেখেছি কিছু কিছু ব্যক্তি তারা দায়িত্ব নেওয়ার আগে থেকে দেশ বিশেষের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে। আগেকার প্রধানমন্ত্রী উনি একটু ঘুরায় বলতেন, সাদা চামড়ারা আমারে চায় না। অবজেকশনেবল কথা, এভাবে একজন প্রধানমন্ত্রী বলতে পারে না যে সাদা চামড়ারা, বড়বাদী কথা। কোনো দেশকে উল্লেখ করে বলতে পারেন না কে চায় কে চায় না, সে কি দিবেন না দিবেন। তিনি তো বালফিল্যতা করেছেন, দেশকে ডুবিয়েছেন, নিজে ডুবেছেন। কিন্তু এখন যারা আসছেন বিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ, তারা কেন এইভাবে মিডিয়াতে বলবেন একটা দেশ সম্পর্কে? আমরা কোনো দেশ সম্পর্কে জেহাদের রাজনীতি করি না। যখন এই বিশ্বটা বিভক্ত ছিল, সমাজতান্ত্রিক শিবির, সাম্রাজ্যবাদী বুঝি, তখন একটা কালচার ছিল যে আমরা কোনো কোনো দেশের বিরুদ্ধে রাজনীতি করি। এখন তো সেই পরিস্থিতি না, এখন যার যার তার, এখন শিবির নাই। কোনো দেশ আমাদের শত্রু না, কোনো দেশ আমার গলায় গলায় বন্ধু না। প্রতিবেশীর সঙ্গে আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কিন্তু সেই প্রতিবেশী যদি আমাদের মর্যাদা না রাখে এবং আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে, আজকে যা হবার তাই হয়েছে। সুগন্ধিযুক্ত। এখন যদি আপনি বিপদে পড়েন, এই দেশ তো ভারতের মতো ভুল করে না, এই দেশের সাথে সবার লাইন আছে। আপনার সাথে লাইন যেহেতু আছে, ওই যারা পতিত হয়ে গেছে, ভেঙে গেছে, তাদের সাথে লাইন তাদের আছে। আবার বিরোধী রাজনৈতিক দল যারা আছে, তাদের সাথে লাইন ঘাট আছে। কাজে আপনি যখন বিপদে পড়বেন, তখন ওদেরকে তারা সামনে নিয়ে আসবে। আপনাকে বলবেন যে তুমি তো বোকা, তুমি তো অমক করেছো তমক করেছো। কাজেই আপনাকে বলে দেওয়া আমার কাজ না, কিন্তু রাজনীতিতে আপনি অভিজ্ঞ নন, আপনি নিজের বিপদ নিজে ডেকে আনছেন।
এবং আজকে আপনাকে যাদের স্বার্থ রক্ষা করতে চাচ্ছেন, বাণিজ্যিক স্বার্থ, সামরিক স্বার্থ, তারাই বলবে আপনি ভুল করেছেন। আজকে যেভাবে আমাদের কথিত প্রধানমন্ত্রীকে সেই দেশ বলছে যে এটা তো আপনার ভুল, আমাদের দিক থেকে তো আপনার দিক থেকে আপনি দেখবেন। তাই মনে করি আজকে আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক ট্রানজিশনে আমাদের যাওয়া দরকার, এবং নির্বাচন তো অবশ্যই হতে হবে এবং যথাসময় হতে হবে। ডিসেম্বরের কথা বলা আছে, হয় আপনি 1 মাস 2 মাস পিছান, কিন্তু এখন আপনি ডেটটা ঘোষণা করেন। এই জুন, ডিসেম্বর টু জুন, এই কথার মধ্যে কিন্তু ফারাক আছে। এত আলোচনা হলো, এতই হলো, উনি কিন্তু কথা করলেন, উনি সেই ডিসেম্বর টু জুনের মধ্যেই আছেন। এত উত্থান পতন বা নেপথ্যেই হয়তো হচ্ছে, উনি পদত্যাগের হুমকি দিলেন, এটা কিন্তু ছোটখাটো বিষয় নয়। উনি পদত্যাগের হুমকি দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য যদি এমন হয় যে আমার যারা বাধা দিচ্ছে তাদেরকে আমি সাইজ করব, তাদেরকে উপেক্ষা করে চালাবো, আপনি কিন্তু একটা বিরাট ভুল করবেন। আপনার পদত্যাগ কেউই চায়নি, কোনো রাজনৈতিক দল চায়নি, আমরাও চাইনি। কিন্তু আপনি যদি এখন আপনাকে সমঝোতা করতে হবে, আপনি যাদের পছন্দ করেন না তাদেরকে এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনি আরো বড় ভুলে যাবেন। আপনার প্রোগ্রাম কাটছাট করতে হবে। এখন ওয়ানিলিভারের সরকার যখন ক্ষমতা আসে, তারা ভেবেছিল তারা 5 বছর থেকে এই দেশটাকে রিফর্ম করে যাবে, মাইনাস ট্যাক্স কি করবে ইত্যাদি। আগস্টের বিদ্রোহ যখন হলো 2007 সালে, ছাত্ররা সারা দেশে বিদ্রোহ করলো এই সামরিক শক্তির দাপটের বিরুদ্ধে, তখন তারা কাটছাট করে নির্বাচনে চলে গেল। আগস্টের পর ডিসেম্বরে নির্বাচন হলো। আপনাকেও কাটছাট করতে হবে। গণবিদ্রোহ হয়নি, আপনাকে সবাই সমর্থন করে, কিন্তু ভিতরে কিন্তু উলটপালট হয়ে গেছে, আমরা টের পাচ্ছি। আপনাকে সমঝোতায় আসতে হবে। নির্বাচনের রোডম্যাপ আপনি বলেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতে হবে বা মার্চে, স্পেসিফিক তারিখ দিয়ে নির্বাচন কমিশনকে বলেন তারা আগাম করুক, যে সমস্ত দলকে নিবন্ধন দেওয়া প্রয়োজন। নিবন্ধনটা আমি সমর্থন করি না, মার্কা বিলি বন্টন করতে পারেন ইলেকশন কমিশন, নিবন্ধন সিস্টেম তুলে দেওয়া উচিত। তারপরে এবং সংস্কারের বিষয়ে আগামীকাল একটা মিটিং করার কথা ছিল সব দলের সাথে, যে কোন কোন বিষয়ে ঐক্যমত, দ্বিতীয় রাউন্ডে আলোচনা হবে। মিটিংটা স্থগিত করা হয়েছে, জানি না কি কারণে। তো আর হচ্ছে বিচারের বিষয়টা, যদি বিচারটাকে অর্গানাইজ করে আমাদের সরকার, তাহলে বিচারের বিষয়ে বলতে হবে। বিচার, নির্বাচন, সংস্কার সুনির্দিষ্টভাবে আপনি আপনার টার্গেটটা ছোট করে নিয়ে আসেন, টার্গেটটা নির্দিষ্ট করে নিয়ে আসেন। অনির্দিষ্ট টার্গেট করে আপনি আগাবেন যে একজন ভালো মানুষে কিন্তু আপনাকে করুণভাবে বিদায় নিতে হবে। আর এটা সেটা আমরা চাই না, কারণ ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আপনার নামটা আসছে, আমরা আপত্তি করি নাই, আমরা সমর্থন করেছি। এই সম্মানটা রাখেন। অন্যভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি শক্তিশালী নন, শেখ হাসিনা আপনার সাথে অনেক শক্তিশালী ছিল। দেশীয়, জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভ কোথায় গেছে উনি? আর আপনি শুধুমাত্র একটি বিদেশি একটা বিশেষ মহলের স্নেহধন্য এই শক্তিতে, আর আপনার গণ-অভ্যুত্থানের পটভূমিতে আপনাকে সবাই সমর্থন দিয়েছি, আপনি তার চেয়ে শক্তিশালী নন। কাজে আপনাকে খুবই বিচার বিবেচনা বুদ্ধির সাথে করতে হবে। আমরা অবশ্যই সহযোগিতা করব। সহযোগিতা হচ্ছে গণতন্ত্র উত্তরণের জন্য সঠিক সময়ে নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়টা সঠিকভাবে করবার জন্য স্বচ্ছ বিচার করতে হবে, ন্যায্য বিচার করতে হবে। বিচারে এরকম কোনো প্রশ্ন রাখা যাবে না। বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আপনি এখানে মব সন্ত্রাস করে বিচারকদের ধমক দিয়ে আপনি রায় বের করার কিসব হচ্ছে আপনাদের? এগুলো তো আপনি আওয়ামী লীগ আমলের সম্পর্কে আপনারা করতেন, অভিযোগ করতেন, তখন তো দেখা যেত না। টেলিফোনে আপনার হুমকি ধমকি হতো বা দুর্নীতি হতো। এখন তো মব দিয়ে, হুমকি দিয়ে আপনার বিচারকে প্রভাবিত করছে। কিভাবে আপনি আপনার বিচারকে গ্রহণযোগ্য করবেন জাতীয় আন্তর্জাতিক ভাবে? এগুলো আপনাকে অবশ্যই সংশোধন করতে হবে। আমার মনে হয় যদি এখন থেকে আমরা সঠিকভাবে চলি, রাষ্ট্রের যে সমস্ত অংশ আছে যেখানে দূরত্ব তৈরি হয়েছে, তারা সবাই সাদা মনে ভালোভাবে কাজ করবে। সেদিকে যাত্রা হোক, উল্টো দিকে যাত্রা করলে সবার জন্যই ক্ষতি। আপনাদের সবাই মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।